সিরহানদের বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। জিহানের বার্থডে উপলক্ষে সকলে একসাথে হয়েছে। সিরহানকে ফোন দিতে সে বলে আসতে দেরি হতে পারে, তাই তারা যেন অনুষ্ঠান শুরু করে। কিন্তু জিহানের এক কথা, সে তার চাচ্চুকে ছাড়া কিছু করবে না। তাই সিরহানকে তাড়াতাড়ি আসতে হলো। সে জিহানের জন্য আসিফকে বলে অনেক গিফট আগেই কিনেছিল। জিহানও তা পেয়ে খুশি। সিরহান আসতে তার কোলে চড়ে বসে। তুমি আগে আসলে না কেন চাচ্চু? বিজি ছিলাম বাবা। ওকে। তারপর সবাই অনুষ্ঠান উপভোগ করতে লাগলো। জিহান সিরহানকে পেলে নিজের বাবা মাকেও ভুলে যায়। মাঝে মাঝে তার ঘরে গিয়েও ঘুমিয়ে থাকে। আজকেও খেয়ে দিয়ে সিরহানের সাথে চলল। বাসায় সবার সাথে সিরহান কথা বলার জন্য কোলে থাকতেই ঘুমিয়ে পড়েছে। জুহি নিতে চাইলেও তাকে দিল না। ঘরে গিয়ে বালিশের ওপর শুয়ে দিল। জিহানের দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো। তার চোখটা হঠাৎ কেমন ভিজে উঠল, কিন্তু আবার নিজেকে সামলে নিল। আজ প্রায় 5 বছরের বেশি সময় ধরে সে নিজের রুমে যায় না। সে গেস্ট রুমেই আছে। তার সমস্ত নিঃসঙ্গতার সাক্ষী এই ঘর। বাইরের সমাজের কাছে আইডল হলেও নিজের কাছে সে ব্যর্থ। অত কিছু আর না ভেবে ফ্রেশ হতে চলে গেল। একেবারে ফ্রেশ হয়ে বের হলো, তখনই একটা কল আসে। স্যার, আপনার বাবা এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশি সময় লাগবে না, কিন্তু বারবার ম্যাডামকে খুঁজছে। সিরহান কিছু না বলে চোখ বুজে একটা লম্বা শ্বাস ছাড়ল। সম্ভব না আসিফ। কিন্তু স্যার, আমি আসছি আমেরিকা। বাবা, তুমি হঠাৎ রুহিকে বিডিতে কেন পাঠাচ্ছ? কেন, সমস্যা কি? বাবা, তুমি জানো রুহি সম্পর্কে, তারপরেও এটা কেন করছো? ওর ওপর কতটা মানসিক চাপ পড়বে বুঝতে পারছো? তন্ময়ের কথায় তাল মিলিয়ে তার বউ অন্তরা বলল, হ্যাঁ বাবা, রুহি আপু এটা নিয়ে খুব ডিপ্রেশনে আছে। সে বিডিতে ব্যাক করতে চাচ্ছে না। বৌমা, সারা জীবন আমি আমার পরিবার থেকে দূরে, তাদেরকে সময় দিতে পারিনি। এক মুহূর্তের ভালো কোনো সময় নেই আমার তোমার শাশুড়ির সাথে। আমার ছেলের সাথেও আমার কোনো ভালো গল্প নেই, যে গল্প আমি আমার নাতিকে শোনাবো। তন্ময়ের মা নিজে একা একা ওকে বড় করেছে। রুহি আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। আমি চাই না সে কষ্টে থাকুক। আর স্নিগ্ধা, তার কি দোষ? রুহি আর সিরহানের অভিমানের ভিকটিম সে কেন হবে? রুহিরও যেমন স্নিগ্ধার ওপর অধিকার আছে, সিরহানেরও আছে তার মেয়ের অধিকার। আমি চাই স্নিগ্ধা যাতে সুন্দর একটা জীবন পায়। এই দেশ ওকে লাক্সারি লাইফস্টাইল দিয়েছে, কিন্তু বাবার অভাব মেটাতে পারবে না। তাই আমার এই কাজ করা। তার কথায় তন্ময় আর অন্তরা একটু নরম হলো। তারা বুঝলো ব্যাপারটা। তারপর আবার তন্ময় বলল, কিন্তু তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছ। ওদের মেলাতে হলে তো রুহিকে অবশ্যই বরিশালে নিতে হবে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। এর জন্য আমি প্ল্যান রেডি করে রেখেছি। মানে মানে হলো, রুহি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাবে। যখন তার নির্ধারিত ক্লাসগুলো শেষ হবে এবং ইউএসএ ব্যাক করতে চাইবে, ঠিক সেই মুহূর্তে রুহির কাছে 2টা অফার আসবে। প্রথমটা হলো তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে অফার করা হবে। আর দ্বিতীয়টা হলো বরিশাল শহরে উন্নত মানের বিজ্ঞান চর্চার জন্য একটা ল্যাব তৈরি করা হবে, আর তার জন্যই রুহি ওখান থেকে যাবে। কিন্তু বাবা, রুহি এটাকে মানবেই বা কেন? অবশ্যই মানবে। আমি জানি তার নিজের দেশের প্রতি প্রবল ভালোবাসা, আর যেখানে তার জন্মভূমি, তার উন্নতির জন্য এই প্রকল্প। রুহি এ সুযোগ কোনোভাবে মিস করবে না। সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। তন্ময় আর অন্তরা দুজনেই খুশি হয়ে গেল, তাকে লাফিয়ে জড়িয়ে ধরল। তখন অন্তরা বলল, কিন্তু বাবা, এই প্রজেক্টের জন্য তো অনেক বড় অ্যামাউন্টের টাকা দরকার। এত টাকা কিভাবে আসবে? তুমি চিন্তা করো না মা, সিরহানি এটার ডোনার। আমার ওর বাবার সাথে আগেই কথা হয়েছে, এবং সে পরে সিরহানকে এই ব্যাপারে বললে সেও রাজি হয়ে যায়। যেহেতু সিরহান একজন শিক্ষিত মানুষ, তাই সে এটার গুরুত্ব বুঝতে পেরেছে। ওয়াও, তাহলে তো অনেক ভালোই হবে। রুহি আপু আর জিজু আবার এক হয়ে যাবে, আর স্নিগ্ধাও তার বাবাকে পাবে। তখন তন্ময় একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু এতে কি কাজ হবে? শিওর না, তবে চেষ্টা করতে হবে। তখন অন্তরা বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমি রুহি আপুর সাথে ফোন করে কথা বলি। তাকে তো আবার প্যাকিংয়ে হেল্প করতে হবে, তার জন্য কথা আছে। তারপর সে ওখান থেকে চলে গেল। মাম্মাম, আমরা বিডিতে কেন যাব?
কাজ আছে মা, তুমি কি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে? রুহি নিউজ পেপার পড়া রেখে স্নিগ্ধার দিকে চোখ ছোট করে তাকালো। ইঁদুরের মতো তাকিয়ে আসছো কেন? রুহির তো মুখ পুরো হা হয়ে গেল। তোমাকে ভুলে যাবো এটা কেন বললে? কতদিন তুমি আমাকে দেখবে না, কি খাবে না খাবে, ঠিকমতো ঘুমাও কি না, এসবের তো একটা ব্যাপার আছে তাই না? কিন্তু আবার ওখানে গিয়ে যদি কাজের চাপে আমাকে ভুলে যাও। রুহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি যেখানে যাব তোমাকেও সেখানে নিয়ে যাব, বুঝেছ? তুমি নিলেও আমি যাব নাকি? আমি তিশান ভাইকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা তাহলে ছিনতাইকারীরা তোমাকে তুলে নিয়ে যাক, আর তুমি তিশানের কাছেই থেকো। একটু কাঁদো কাঁদো মুখ করে বলল। আচ্ছা যাব তো, শুধু ভয় কেন দেখাও? রুহি এবার হেসে মেয়েকে জড়িয়ে ধরল। হঠাৎই স্নিগ্ধা প্রশ্ন করল, আমার বাবা কোথায় মাম্মাম? রুহি এই মুহূর্তে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। তো তুমি হঠাৎ বাবার কথা কেন বলছো মা? বলবো না? তিশান ভাইয়ের জন্য আঙ্কেল আছে, লিলি, জন, হ্যারি, ওদের জন্য ওদের বাবা আছে। আমার বাবা কোথায়? ওরা সবাই জিজ্ঞেস করে তো। শোনো মা, তোমার বাবা একটা ইম্পর্ট্যান্ট কাজে দেশের বাইরে থাকে, যখন আসবে তখন দেখবে, কেমন? কিন্তু এখন তো ফোন আছে, একটা কল কেন দাও না? তুমি তো বলো টেকনোলজি অনেক অ্যাডভান্স। আসলে হয়েছে কি, সে তো মাটির অনেক নিচে কাজ করে, তাই তার নেটওয়ার্ক ওখানে যায় না। আর ফোন নিলেও তোমার মিসেসের মতো তার ছাড়ো, তোমার বাবাকে বকবে। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। তারপর রুহির কোল থেকে নেমে খেলতে চলে যায়। আর কত এমন মিথ্যা বলবি? রুহি চমকে গেল। পিছনের দিকে তাকিয়ে তন্ময় আর অন্তরাকে দেখে চমকে গেল। কিরে, তোরা এখন আমার বাড়িতে? কিছু হয়েছে কি? না কিছু হয়নি, আগে আমার প্রশ্নের উত্তর দে। আর কত মিথ্যা বলবি? কিছু করার নেই, এটা চালিয়ে যেতে হবে। এখনও কেন রাগ পুষে রেখেছিস রুহি? সব ভুলে তোরা আবার এক হয়ে যা। অন্তত বাচ্চাটার কথা ভাব। ভাবার কিছু নেই তন্ময়, আমার লাইফে ওনার কোনো অস্তিত্ব নেই, আমি জাস্ট ওনাকে ভুলতে চাই, ব্যাস। এত বছরে অনেক তো কষ্ট করলি, তাহলে পারলি কি? তার কথা শুনে রুহি কেঁদে দিল। আমি তাকে মনে করতে চাই না, প্লিজ এটা বলবি না। তুই চাস না, কিন্তু পারবি তো না। আমি তাকে বা তার কোনো কিছু ছায়াও আমার বা আমার স্নিগ্ধার ওপর পড়তে দেব না। তুই পাগলামি করছিস রুহি। সিরহান ভাই কতটা ভালোবাসে তা তুই জানিস না। তুই শুধু তার উপরেরটাই দেখলেই ভেতরেরটা দেখলি না। আমি আর কারো কিছু দেখতে চাই না, প্লিজ। আর এ বিষয়ে কিছু বলিস না, কিসের জন্য এসেছিস সেটা আগে বল। ওরা বুঝলো রুহিকে আর উত্তেজিত করা যাবে না। না জানি কখন বিডিতে যাবে না বলে বসে, ওর কথার ঠিক নেই। মামে দুজনে আধা পাগল, তাই অন্তরে বলে উঠল, রুহি আপু শোনো না, আমি না তোমাকে প্যাকিংয়ে হেল্প করতে এসেছি, এত গোছগাছের দরকার, তাই একটু। রুহি তন্ময়ের দিকে অসহায় মুখ করে তাকে বলল, আমার না গেলে হয় না রে, স্যারকে বল একটু ম্যানেজ করে নিতে। দেখ আমি ছাড়া আরও অনেক ইয়ং প্রফেসর আছে, তারাও খুব জ্ঞানী, শুধু শুধু আমাকে কেন টানছিস এর মধ্যে? তন্ময় কিছুটা ভাব নিয়ে বলে, সম্ভব না, বাবার সাথে তারা এ বিষয়ে আগেই কথা বলেছে, তারা তোকেই চায়। বাবাও তাদের অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু কাজ হয়নি, তারা তাদের কথায় অনড়। ওদের দুজনের কথার স্টাইল দেখে অন্তরার খুব হাসি পেল। রুহি আর কী করবে, তন্ময়ের কথায় রাজি হয়ে গেল। তারপর আবার একটু ভেবে বলল, আচ্ছা আমি এত বছর পর দেশে যাচ্ছি, খুব ভয় করছে, তোরাও চল না আমার সাথে। তন্ময় বলল, হ্যাঁ আমরা তো যাবই, কিন্তু এখন না, কয়েক মাস পরে। তুই তো জানিসই তিহানির স্কুল আছে। তারপর আর কথা না বাড়িয়ে অন্তরার সাথে ব্যাগ গোছাতে চলে গেল। 3 দিন পরেই তাদের ফ্লাইট। বাবা, সায়েন্স ল্যাবের কাজ কবে থেকে শুরু করতে যাচ্ছ? সিরহানের এমন কথায় সালাম সাহেব মাথা তুলে তার দিকে তাকালো। তারপর বলল, একটু ওয়েট করতে হবে, একজন সায়েন্টিস্ট আনা হবে বিদেশ থেকে, তার সাথে ইঞ্জিনিয়ার নিয়ে পুরো প্ল্যানিং করে সবটা করতে যাচ্ছি। যত সব, এখানে সায়েন্টিস্টের কি দরকার? সে জাস্ট তার রিসার্চটুকু করবে, এটাই আনাফ, বিকজ উই উইল পে ফর দিস। কিন্তু সব কিছুতে তাকে টানছো কেন? এমনভাবে বলছো যেন বিডিতে কোনো মেধাবী স্টুডেন্টে নেই। আমাদের দেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট আর হাইলি এডুকেটেড অ্যান্ড কোয়ালিফাইড, তো আমরা বাইরের কারো সাহায্য নেব কেন? এত কথা কেন বলছিস? সেও বাংলাদেশের মানুষ, এতে হাইপার হওয়ার কিছু নেই। ওয়েল, তুমি যে করতে পারো করো, বলেই দরজায় এক বাড়ি দিয়ে বেরিয়ে গেল। সালাম সাহেবও কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাজ করতে লাগলো।
গত কয়েক বছরে সিরহান খুবই রাগী আর বদমেজাজি হয়ে গেছে। তাকে কিছু বুঝিয়েও লাভ নেই। ব্যাগ গোছাতে গোছাতে অন্তরা জিজ্ঞেস করলো, রুহি আপু, একটা কথা বলি? বলো। এতে আবার এত জিজ্ঞেস করার কি আছে? তুমি রাগ করবে না তো? হাড়ে বোকা না, বলো তুমি। তোমার আর সিরহান ভাইয়ের বিয়েটা কিভাবে হয়েছিল? এতক্ষণে রুহির মুখে হাসি থাকলেও এখন তা মিলিয়ে গেল। অন্তরের দিকে তাকিয়ে বলল, হঠাৎ প্রশ্ন কেন? খুব জানতে ইচ্ছে করছিল তাই বললাম। তুমি না চাইলে বলতে হবে না। তখন রুহি হাতে কাপড়গুলো রেখে বিছানায় বসে বলতে শুরু করলো, আমরা জাস্ট অনার্স শেষ করলাম। আমি, সারিন, তন্ময় মিলে ঠিক করলাম আমরা কোথাও ঘুরতে যাব। রিনিকে বলার পর সেও রাজি হলো না, কিন্তু আমরা যাবই। বাড়িতে মাকে বললে সে রাজি হতো না, তাই সারিন আগে তার বাসায় বলে। আমার যেহেতু বাবা ভাই কেউই ছিল না, তাই মা একা যেতে দিত না। তার জন্য আগে ইম্পর্টেন্ট ছিল বড় কাউকে আমার সাথে রাখা। তো সারিন বাড়িতে বলে ওর ভাই আর মৃদুলা আপুকে নিল। তাদের কথা বলার পর মাও একটু নরম হলো। আমরা ঠিক করলাম কুয়াকাটা যাব। সব থেকে মজার ব্যাপার কি জানো? আমরা বরিশালের মানুষ হওয়ার পরেও ওখানে যাইনি। অন্যান্য প্রায় জায়গায় আমরা ফ্যামিলি ট্রিপে বা ভার্সিটি থেকে যেতাম, তাই সবার কুয়াকাটার প্রতি এক আলাদা আকর্ষণ ছিল। আমরা আমাদের নির্ধারিত দিনে গাড়ি করে রওনা দিলাম। গাড়িতে যেতে আমরা অনেক বেশি মজা করলাম, শুধু মৃদুলা আর সিরহান বাদে। তারা নিজেদের মধ্যে একটা ভাব নিয়েছিল। আমরা আমাদের হোটেলে পৌঁছে বুক করা রুমগুলোয় রেস্ট নিতে গেলাম। আমি আর সারিন এক রুমে, আর ওরা তিনজন তিনটা আলাদা রুমে। 2 দিন আমরা খুব মজা করলাম। কয়েক মুহূর্তের জন্য আমি, সারিন আর তন্ময় পুরো বাচ্চা হয়ে যেতাম। এমনি এক সন্ধ্যায় আমি একটু ওদের থেকে আলাদা হয়ে সাগরের পাড়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমি বেখেয়ালিতে রাখাইন গ্রামে ঢুকে পড়ি। ওখানকার কয়েকজন বখাটে ছেলে আমাকে আবার ফলো করছিল, তা আমি খেয়াল করিনি। একটু নির্জন পেতেই তারা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে। খুব ভয় পেয়ে যাই। মনে মনে শুধু প্রে করছিলাম যাতে আল্লাহ আমাকে কোনোভাবে দৈব শক্তি দিয়ে বাঁচিয়ে নেয়। চোখ বুজে বিড়বিড় করতে করতে একজনের চিৎকারের শব্দে চোখটা খুলে দেখি সিরহান ওদেরকে ইচ্ছে মতো মারছে। ওদের এত মারে যে ওরা এক একটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমি তখন কিছু না বুঝে কাঁদতে কাঁদতে সিরহানকে জড়িয়ে ধরি। সেও কিছু না বুঝে আমাকে তার সাথে মিশিয়ে নেয়। ঠিক তখন ওই রাস্তা দিয়ে কিছু বয়স্ক লোক হেঁটে যাচ্ছিল। তারা আমাদের কাছে আসে। আমাকে আর তাকে এভাবে দেখে তারা উল্টোপাল্টা বুঝে নেয়, আর সাথে সাথে ওই ছেলেগুলো ওনাদের বোঝাতে থাকে যে আমরা এখানে কোনো অকাজ করতে এসেছি। তারা বাধা দিতে আসলে সিরহান ওদের মারে। তারপর ওনারা আমাদের ধরে গ্রামের মধ্যে নিয়ে যায় এবং স্থানীয় মসজিদের মৌলবিটাকে বিয়ে দেয়। এটুকু বলে রুহি তার চোখের পানি মুছল। কিন্তু অন্তরার কৌতূহল শেষ হলো না। সে রুহিকে প্রশ্ন করে, তখন ওরা তিনজন কোথায় ছিল? আর মৃদুলা আপু বাধা দেয়নি? দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। উল্টো গ্রাম প্রধানের রোষানলের শিকার হয়। তারপর আর কিছু করার সাহস হয়নি। তারপর তোমার অনুভূতি কেমন ছিল রুহি আপু? অন্তরা খুব উচ্ছ্বাসের সাথে প্রশ্ন করলো। রুহিও মৃদু হেসে বলল, কেমন হচ্ছিল মনের ভিতর তা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু মনে কোথাও একটা শান্তি লাগছিল। রুহি একটু আফসোসের সুরে বললেও অন্তরা তার কাছে এসে বলে, তোমরা আবার এক হবে, দেখে নিও আপু। সে এখন বিয়ে করে নতুন সংসার করছে, হয়তো তাদের বেবিও হয়েছে। একটু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছো আপু, সে কোনো বিয়ে করেনি। আমার কথা মিলিয়ে নিও। রুহিও আর কিছু না বলে সব গোছাতে লাগলো। আজ রুহির ফ্লাইট। সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে এসে বসে রইল। একটু পরেই তাদের ডাকা হবে। স্নিগ্ধার তো মজার শেষ নেই। তার কাছে সব কিছু খুব অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। সাথে থাকা ছোট একটা ক্যামেরা নিয়েছে, সব কিছু ক্যাপচার করবে। তাই 2 দিন হলো বিডিতে এসেছে রুহি। তার জন্য বরাদ্দকৃত বাড়িতে সে উঠেছে। তার সাথে এক মেয়েকেও সাথে নিয়ে এসেছে, যাকে সে আসার সময় রাস্তায় বসে কাঁদতে দেখে বাসায় নিয়ে এসেছে। মেয়েটার বয়স 18 হবে, কিন্তু কিসের জন্য রাস্তায় বসে কাঁদতেছিল তা বলেনি। রুহির কাছে খাবার চেতে এসেছে। তখন ওকে দেখে রুহির খুব কষ্ট হলো। গায়ের রং ফর্সা, কিন্তু মনে হলো কয়েকদিন কিছু না খেয়ে রক্তশূন্যতায় আছে, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। রুহি ওদের সাথে ওকে যেতে বললে সে রাজি না। কিন্তু রুহির মনে হলো একা একটা মেয়েকে এভাবে রাস্তায় ছাড়বে না, তাই জোর করে নিয়ে এলো। কিন্তু শর্ত দিতে হয়েছে, সে শুধু শুধু কিছু টাকা নিবে না, কাজ দিতে হবে।
রুহিও তা মেনে নিয়ে ওকে নিয়ে এসেছে। কথায় কথায় জানতে পেরেছে ওর নাম নীলা। বান্ধবীর কাছ থেকে শুনেছে ঢাকা গেলেই নাকি টাকা ইনকাম করা যায়, তাই সৎ মায়ের অত্যাচারে রাতের আধারে পালিয়ে এসেছে। হয়তো বাবা একটু চিন্তা করবে, কিন্তু আর কেউ না। আজকে ভোরের দিকে শহরে এসে উঠেছে, কিন্তু এসে এখন ভয় পাচ্ছে, তাই রাস্তায় বসে কাঁদছিল। তখনই রুহির সাথে দেখা হয়। দুজন মিলে পুরো বাড়ি সুন্দর করে সাজায়। কালকে থেকে আবার রুহির ক্লাস আছে। পরদিন সকালে রুহি ভার্সিটিতে চলে যায়। সব শিক্ষকদের সাথে প্রথমে আলাপ করে ক্লাসের দিকে পা বাড়ায়। স্নিগ্ধাকে নীলার কাছে বাসায় রেখে এসেছে। স্টুডেন্টরা রুহির সাথে খুব ভালোভাবে মিশেছে। অবশ্য রুহির এতে তৎপরতা বেশি ছিল, কারণ সে মনে করে ছাত্রছাত্রীর যত কাছে যেতে পারবে তত তাড়াতাড়ি তারা তাকে আপন করে নেবে এবং তাকে বুঝতে পারবে। কখনো কোনো শিক্ষার্থীর সাথে রুড হওয়া উচিত না। সবগুলো ক্লাসের পর সময় মতো রুহি বাসায় চলে আসলো। নীলাকে শুধু স্নিগ্ধার সাথে টাইম স্পেন্ড করতে বলেছে, রান্না সে নিজেই করবে। এভাবে অনেক দিন কেটে যায়। রুহিও যাওয়ার টাইম চলে আসে, কিন্তু তার মন চাচ্ছে দেশে আবার থেকে যেতে। তার ক্লাসের আর 1 সপ্তাহ আছে, তারপর সে চলে যেতে হবে। নীলার জন্য বেশি টেনশন হচ্ছে, ওকে কোথায় রাখবে, কি করবে এই নিয়ে। রুহির যাওয়ার ঠিক 2 দিন আগে তার কাছে ভিসি এলো এবং 2টো লেটার দিয়ে বলল, এখানে একটা আছে তোমার বরিশাল ইউনিভার্সিটিতে জয়েনিং লেটার, আর একটা হলো সায়েন্স ল্যাব তৈরির জন্য। তোমাকে প্রশাসন থেকে চাচ্ছে তুমি যেন তাদের সাথে থেকে সবটা দেখো এবং ল্যাবের পুরোটা সামলাও। কিন্তু স্যার, আমার তো পরশু ইউএসের ফ্লাইট। তুমি এদেশের মানুষ, তোমার জন্মভূমির এখন তোমাকে প্রয়োজন, আর তুমি তার সেবা না করে তোমার আয়েশের কথা ভাবছো। কিন্তু স্যার, আমি দেশে থাকতে চাচ্ছি না। যে আমার বলার কাজ আমি বলেছি। তারা নিজেরাই তোমাকে এগুলো দিতে পারতো, কিন্তু আমার থেকে দিল যেন তুমি আমার জন্য হলেও তাদের কথা রাখো। এখন পুরোটা ডিপেন্ড করবে তোমার ওপর, বলেই সে চলে গেল। রুহি এখানে থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু সে কোনোভাবে সিরহানের মুখোমুখি হতে যাচ্ছে না, তাই থাকবে কি থাকবে না তার একটা দ্বিধায় আছে। রুহি বাসায় চলে আসলো, কিন্তু তার মাথায় শুধু ভিসি স্যারের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে তার দেশের জন্য কিছু করতে, আবার সিরহানের থেকেও দূরে থাকতে চায়। যদি অন্য কোনো জেলায় হতো তাহলে এত ভাবাভাবির দরকার ছিল না, কিন্তু যখন সব কিছু বরিশালেই, তখন সে একটু চিন্তায় আছে। শহর বেশি বড় না হওয়ার কারণে চলার পথে তাদের কোথাও না কোথাও দেখা হবে। তখন কি করবে রুহি, এই চিন্তায় শেষ। অবশেষে সিদ্ধান্ত নিল সে বাংলাদেশে থাকবে এবং বরিশালে যাবে। রুহি জানে না তার সিদ্ধান্ত ঠিক না ভুল, শুধু কেন যেন চাচ্ছে সে এখান থেকে না যাক। তাই থেকে গেল। 2 দিন পর রুহি ঠিকই বরিশালে চলে গেল। তার জন্য ঠিক করা বাসায় উঠল। নীলা আর স্নিগ্ধা বেশি খুশি ছিল। ওদের খুশি দেখে রুহির সব চিন্তা দূরে চলে গেল। বেস্ট একটা সিদ্ধান্ত ছিল এখানে থাকা। কয়েকদিন যথারীতি রুহি ইউনিভার্সিটিতে ক্লাস নিল। আজকে বাসায় আসার পর রেস্ট নিতে গেলে হঠাৎ কলিং বেল বাজে। নীলা চলে যায় দরজা খুলতে। দরজা খুলতেই সামনে 2টো লোককে দেখতে বেশ চমকে যায়। লোকগুলো ওর ব্যাপারে বুঝতে পেরে হাসি দিয়ে বলে, রুহি ম্যাডাম বাসায় আছে? হ্যাঁ, কিন্তু কে এসেছে? নীলা দরজায় তাকিয়ে ওনাদের দেখে বলে, ও আপনারা এসে গেছেন, ভিতরে আসুন। নীলা ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। না না, কিছু দরকার নেই, শুধু একটা সাইন দিলে আমরা চলে যাব। কিসের সাইন? ওই আসলে বড় স্যার চাচ্ছেন যেন আপনি ল্যাবের চিফ হন, তার জন্য আর কি। আর স্যারের বাবা যা বলে আমাদের স্যার তা করেই ছাড়ে, তাই আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। এটা কি জোর করে নাকি? সাইন না করলে কি হবে? সরি ম্যাম, এমন কথা বলবেন না, আমাদের জব চলে যাবে। ওনাদের কথার ধরন দেখে নীলার খুব হাসি পেল, কিন্তু নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করলো। তখন রুহি বলল, দেখুন, আমাকে জোর করা আমার পছন্দ নয়, আমি যে করি নিজের ইচ্ছায়, তাই আমি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছি। প্লিজ ম্যাডাম, এমন কিছু করবেন না। আপনি বোঝার চেষ্টা করুন, আপনাকে আমাদের প্রয়োজন। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। আপনি জানেন না এটার জন্য স্যারের কত স্বপ্ন। রুহি কিছুক্ষণ ভেবে ওনাদের কথায় রাজি হলো। ভেবেছে বুড়ো এক মানুষ শেষ বয়সে একটু ভালো কাজ করেছে, এখানে তার বাধা দেওয়ার কিছু নেই। তাই তাদের এগ্রিমেন্টে সাইন করে দিল এবং বলে দিল কালকে তাদের অফিসে গিয়ে পুরো কাজের ডিটেলস তাদের সাথে শেয়ার করবে। ওই লোকগুলো চলে গেল। পরের দিন দুপুরে ইউনিভার্সিটির সব কাজ শেষ করে যেখানে ল্যাব তৈরি করা হবে সেখানে গেল। ওখানে সব কিছু দেখে বোর্ড মিটিং ডাকা হয়েছে, সেখানে গেল।
বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রুহির পা আটকে গেল। ড্রাইভারকে বলল, আপনি এখানে কেন নিয়ে আসলেন? কি যে বলেন ম্যাডাম, এখানেই তো মিটিং হবে। স্যার যেহেতু খুব বিজি তাই তার অফিসে আপনাকে ডাকলো। অফিস? হ্যাঁ, মেয়রের অফিসে ডাকলো। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট, তাই জন্য। আর বড় স্যার মানে তার বাবা আছে। রুহির হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। তরতর করে শুধু ঘামছে। শাড়ির আঁচল দিয়ে বারবার মোছার চেষ্টা করলেও তা বৃথা যাচ্ছে। এখান থেকে পালাতে পারলে ভালো হতো। রুহিকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে ড্রাইভার তাকে বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি একটু পানি দিতে পারবেন আমাকে? ভিতরে চলুন, ঠান্ডা পানি দিচ্ছি। না চাইতেও রুহি ওনার সাথে ভিতরে চলে গেল। এসির মধ্যে এসে ঠান্ডা গরমে মিশ্রণে কিছুটা কাঁপাকাঁপির অবস্থা। ওকে একটা চেয়ারে বসিয়ে ড্রাইভার লোকটা পানি আনতে গেল। আবার এসে পানি এনে ওর হাতে দিয়ে কোথাও একটা ছুটে গেল। রুহি একটু পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়ে বসে আছে। ড্রাইভার সিরহানের কেবিনে গিয়ে বলল, স্যার ওই ম্যাডাম এসেছে, কিন্তু সে হয়তো অসুস্থ। আপনি একবার আসবেন নাকি? আর দরকার পড়লে ডাক্তার ডাকবো? কি বলছো তুমি? আগে কেন বলনি উনি অসুস্থ? উনি আমার গেস্ট, ভুলে গেলে? আমি তো তোমাকে পরে দেখে নিচ্ছি। বলেই সে চলে গেল। দরজার বাইরে কয়েক পা হেঁটেই তার পা থমকে গেল। এখন যা দেখছে তার জন্য মোটেও সে প্রস্তুত না। কিছুতেই যেন সিরহানের বিশ্বাস হচ্ছে না। তার পা যেন সামনে আগাচ্ছে না। কয়েকটা পদচিহ্ন যেন কয়েক বছর পার করেছে এমন মনে হলো। রুহি অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে সামনে তাকালো। তার হার্টবিট মিস হওয়ার উপক্রম। জোরে জোরে শ্বাস ওঠানামা করছে। এসির বাতাসে সে আবার ঘামতে লাগলো। কোনো মতে উঠে দাঁড়ালো। ততক্ষণে সিরহান তার সামনে দাঁড়ানো। রুহির হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেল। সাথে সাথে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। কাল বিলম্ব না করে সিরহান তাকে এক হাতে ধরে নেয়। মনে মনে বলে, এক বাচ্চার মা হয়ে গেছো, এখনও নিজেকে সামলাতে পারো না।